Hello and welcome to the GK Academy channel. মডার্ন হিস্ট্রি আমরা স্পেকট্রাম অফ মানে স্পেকট্রাম এর পাবলিকেশনের যে ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটার আমরা সামারি দেখছিলাম। আমি এইটার উপরে অলরেডি দুটো ভিডিও দিয়ে রেখেছি, আজকে এটা থার্ড ভিডিও। এর আগের দিনের ভিডিওতে আমি পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে কথা বলেছি, মানে পর্তুগিজ কোম্পানি যেটা ভারতে এসেছিল সেই সম্পর্কে কিছুটা আমি পড়িয়েছি, এবং আগের দিনের ভিডিওটা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই আগের দিনের ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওগুলো মেনলি ডাব্লিউবিসিএস প্রি এবং মেন্সের জন্য করা হচ্ছে, মানে ডাব্লিউবিসিএস পরীক্ষা যারা দিতে আগ্রহী, যারা এটাকেই ফোকাস করছো তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সেখানে তোমরা যদি হিস্ট্রির উপরে ডিপ নলেজ রাখতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখতে পারো। অবশ্যই অন্যান্য বেসিক জিনিসের থেকে একটু বেশি এখানে আমি আলোচনা করছি। আশা করছি তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য ভালো হবে। তো আজকে আমরা যাদের সম্পর্কে দেখব সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে। তো ডাচদের সম্পর্কে কথা শুরু করার আগে পর্তুগিজদের সম্পর্কে আরও একটু জিনিস বাকি রয়েছে, যেটা আগের দিন কমপ্লিট হয়নি পুরোটা, সেটা কমপ্লিট করবো। তো আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, দুটোর মধ্যে লিঙ্ক রয়েছে, তো বুঝতে সুবিধা হবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। এছাড়া যদি তোমরা এই ভিডিওর পিডিএফ তোমরা চাও তাহলে এই চ্যানেলের টেলিগ্রাম পেজে চলে যাবে। টেলিগ্রামে যে চ্যানেলটা রয়েছে এই জিকে একাডেমি নামে, সেইখানে গেলে তোমরা পেয়ে যাবে। আমি প্রত্যেকটা ভিডিও হয়ে যাওয়ার পরে এই পিডিএফটা ওখানে আমি দিয়ে দিচ্ছি। এছাড়া যদি কুইক নোটিফিকেশন পেতে চাও তাহলে ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েন করে নিও। তো তার লিঙ্ক আমি নিচে এখানে লিখে দিচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমরা আগের দিন পর্তুগিজদের সম্পর্কে যে জিনিসগুলো দেখছিলাম, যে পর্তুগিজরা কিভাবে তারা এই ভারতে তাদের কুঠি স্থাপন করতে পেরেছিল, কোথায় কোথায় তাদের কুঠি ছিল, এগুলো দেখেছিলাম। এবং একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে পর্তুগিজরা আস্তে আস্তে তাদের শক্তি হারাতে শুরু করে। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা, পর্তুগিজদের সঙ্গে সেই সময়ের ভারতের সব থেকে বড় শক্তি মুঘলদের একটা প্রবলেম শুরু হয়ে যায়, এবং অবশ্যই বাকি যে কোম্পানিগুলো এই সময় ভারতে আসতে শুরু করে তাদের সঙ্গেও একটা প্রবলেম শুরু হয়ে যায়, যার জন্য তাদের যে ক্ষমতা ছিল, তাদের যে একচেটিয়া বাণিজ্যটা ছিল, সেটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। তো 1608 খ্রিস্টাব্দের ঘটনা, যখন উইলিয়াম হকিন্স নামে একজন ইংরেজ ব্যক্তি ভারতে আসেন। ইনি তখন ইংল্যান্ডের যিনি রাজা ছিলেন জেমস ওয়ান, তার দূত হিসেবে ভারতে এসেছিলেন। In 1608, Captain William Hawkins with his ship Hector reached Surat. He brought with him a letter from James I, King of England, to Mughal court of Jahangir, requesting permission to do business in India. Jahangir accepted the gift Hawkins brought for him and gave Hawkins a very favorable reception in 1609. তো 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ভারতে আসে। সেই সময় ভারতে শাসন করছে জাহাঙ্গীর, এবং জাহাঙ্গীরের দরবারে এসে ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ডের রাজার দেওয়া একটা পত্র, একটা চিঠি পেশ করে, যেখানে ইংল্যান্ডের রাজা ব্রিটিশ কোম্পানিকে কিছু বিজনেসের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে। এবং এই ঘটনা ঘটে 1609 খ্রিস্টাব্দে। 1609 খ্রিস্টাব্দে হকিন্সকে খুব ভালোভাবে আহ্বান জানিয়ে জাহাঙ্গীর তার কোর্টে স্থান দেন। এবার প্রবলেম হচ্ছে, সেই সময়তে পর্তুগিজরা ভারতে খুব বড় একটা শক্তি, তাদের নৌশক্তি অনেক বেশি স্ট্রং, তারা পুরো ভারত মহাসাগরে একচেটিয়া রাজ করছে। এবং মুঘলদের সমস্যা হচ্ছে, মুঘলদের কোনো প্রপার নৌবাহিনী ছিল না, বা নৌবাহিনী এত শক্তিশালী ছিল না, যার ফলে মুঘলদের যদি ওই জায়গা দিয়ে বাণিজ্য করতে হয় এই পর্তুগিজদের ওপরে নির্ভর করে থাকতে হতো। এবং সেই কারণে জাহাঙ্গীর এই সময়তে পর্তুগিজদের চটাতে চাননি। তিনি এই ক্যাপ্টেন হকিন্সকে অ্যাকসেপ্ট করলেও তিনি যে সুবিধাগুলো চাইছেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার সুবিধা, সেই সমস্তগুলো দিতে অস্বীকার করেন। এবং
এখানে এই ব্যবসা বাণিজ্যের সুবিধার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা বাণিজ্য কুঠি খোলা। সেই কুঠি খোলার অনুমতি সেই সময় দেওয়া হয় না। অ্যাজ হকিন্স নিউ দ্য তুর্কি ল্যাঙ্গুয়েজ ওয়েল হি কনভার্সড উইথ দ্য এম্পায়ার ইন দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট দ্য এইড অফ অ্যান ইন্টারপ্রেটার। এবং হকিন্সের ওপর জাহাঙ্গীরের এই এক্সট্রা যে সহানুভূতি বা হকিন্সকে পছন্দ করার পেছনে তার কারণ হচ্ছে হকিন্স তুর্কি ভাষা জানতেন। এই কারণে তাকে ইংলিশ খাঁ বলা হতো। তো তুর্কি ভাষায় সে কথা বলতো, যা সেই সময় ভারতেও তুর্কি ভাষাই প্রচলিত ছিল, যে মুঘল বাদশারা তারাও তুর্কি ভাষা ইউজ করতো। তার ফলে দুজনের মধ্যে কথোপকথন হয় এবং জাহাঙ্গীর দেখে একজন বিদেশি, একজন ইউরোপীয় এসে তুর্কি ভাষায়, তাদের ভাষায় কথা বলছে, এই সমস্ত থেকে ইমপ্রেসড হয়ে যায় এবং কিছু কিছু সুবিধা দেয়, যেগুলো ব্যবসা করার মতো সুবিধা না হলেও অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যে উইলিয়াম হকিন্সের ওপর জাহাঙ্গীর প্লিজ ছিলেন, তিনি তাকে পছন্দ করতেন। তো হকিন্সকে 400 মনসবদারি দেওয়া হয় এবং 30,000 স্যালারি তাকে দেওয়া হয়। মনসবদারি সিস্টেম সেই সময় ছিল, যার যত বেশি মনসবদার, মানে যার হাতে যত মনসবদারি থাকবে সে তত শক্তিশালী। 400 মনসবদারি কি জিনিস? মনসবদারি প্রথা অবশ্যই মিডিয়েভাল ইন্ডিয়ার একটা, মানে তখনকার একটা পার্ট। তাও ছোট করে একটা জিনিস বলছি, সেই সময় এই ছোট ছোট যারা মনসবদার থাকতো সেখানে বিভিন্ন পার্টে বিভক্ত থাকতো, কারোর হাতে কম সৈন্য, কারোর হাতে মিডিয়াম সৈন্য, কারোর হাতে অনেক বেশি সৈন্য। এই যে 400 মনসবদারি অর্থ হচ্ছে ক্যাপ্টেন হকিন্সের হাতে 400 জন সৈন্য থাকবে এবং 400 জন সৈন্যের দেখভাল করার জন্য একটা জমি ক্যাপ্টেন হকিন্স পেয়ে যাবে। সেই জমি থেকে যে রেভিনিউটা আসবে সেইটা সে এই সৈন্যদের দেখভাল করার জন্য ইউজ করবে এবং বাকি এক্সট্রা যেটা থাকছে সেটা সে নিজের প্রফিট হিসেবে রেখে দেবে। এই হচ্ছে মনসবদারির কনসেপ্ট। এবার মনসবদারি তো পেয়ে গেলেন হকিন্স, 30,000-এর স্যালারিও তিনি পাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে হকিন্স কিন্তু এই মনসবদারি পেতে বা এই সমস্ত কারণে ভারতে আসেননি। তার আসার উদ্দেশ্য ছিল ভারতে ব্যবসা বাণিজ্য করা, ব্রিটিশদের কিছু সুবিধা লাভ করা। সেইটা এই সময় হয়ে ওঠে না। তার পেছনে মেন কারণ হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজদের চটাতে এই সময় জাহাঙ্গীরও চাননি এবং পর্তুগিজরাও এখানে বাধা দিতে শুরু করে। The grant of trading facility to the English offended the Portuguese. However, after negotiation, it trust with the established between the পর্তুগিজ অ্যান্ড মুঘল এম্পায়ার। তো যাই হোক, যখন এই ঘটনা ঘটে, এখনো পর্যন্ত মুঘলদের সঙ্গে পর্তুগিজদের একটা ভালো সম্পর্ক রয়েছে, এখনো সম্পর্ক খারাপ হয়ে ওঠেনি এবং খারাপ করারও প্রশ্ন নেই, কারণ জাহাঙ্গীর জানে যে তাকে ব্যবসা বাণিজ্য করতে গেলে বা তাকে যদি কোনো জাহাজ ওই জায়গা দিয়ে নিয়ে যেতে হয়, পর্তুগিজদের হেল্প লাগবে, পর্তুগিজরা যদি চটে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এই সময় একটা চুক্তি হয় পর্তুগিজদের সঙ্গে জাহাঙ্গীরের, যে পর্তুগিজরা বাদ দিয়ে অন্য কোনো ইউরোপীয় কোনো দেশকে ভারতে জায়গা করতে দেওয়া হবে না, এরকম একটা চুক্তি এই সময় হয়। দ্য পর্তুগিজ স্টপড দ্য ইংলিশ শিপস ফ্রম এন্টারিং দ্য পোর্ট অফ সুরাট। এবং ঘটনা সূত্রপাত হয় এইখান থেকেই। পর্তুগিজরা এবার বুঝে যায় যে জাহাঙ্গীরও তাদেরকে সমঝে চলছে, মুঘল বাদশাহ তারাও কিছু করতে চাইছে না পর্তুগিজদের, এবং তারা একটু বেশি নিজেদেরকে ওভার শক্তিশালী মনে করতে শুরু করে এবং যেটা হয়, ইংরেজদের কয়েকটা জাহাজ সুরাতের বন্দরের কাছে আটক করা হয়। এবার ইতিমধ্যে এই সমস্ত ঘটনা দেখে একদিকে জাহাঙ্গীর কোনো ইংরেজদের সুযোগ সুবিধা দিচ্ছে না, অন্যদিকে এরকম ভাবে জাহাজকে আটকে দেওয়া হচ্ছে, এই সমস্ত থেকে ক্যাপ্টেন হকিন্স বুঝে যায় যে এই দেশে থেকে তার কোনো লাভ নেই, 1611 খ্রিস্টাব্দে সে এখান থেকে চলে যায়। এর পরের ঘটনা, আনএবল টু কাউন্টার দ্য পর্তুগিজ ইন্টারগেস অর চেক দ্য ভ্যাসিলিং মুঘল পলিসিস। তো মুঘলদের যে পলিসি, এটা থেকে মোটামুটি বুঝে যায় যে তাদের কোনো মানে ইংরেজদের এখন কোনো চান্স নেই। কিন্তু ঘটনার সূত্রপাত এখান থেকে হয়ে যায় 1612 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে নতুন আরেকটা ব্রিটিশ জাহাজ ভারতের কাছে এসে পৌঁছয়, যে জাহাজের নাম ছিল ড্রাগন। এই জাহাজের যিনি হেড ছিলেন তার নাম হচ্ছে ক্যাপ্টেন বেস্ট। এ যখন ভারতে এসে পৌঁছয়, স্বাভাবিক পর্তুগিজরা আবার তাদের বাধা দেয়
এইবার এই ক্যাপ্টেন বেস্টের সঙ্গে পর্তুগিজদের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধে পর্তুগিজ বাহিনী একদম বাজেভাবে পরাজিত হয়, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল এই সময়ের ভিত্তিতে। কারণ পর্তুগিজরা প্রচন্ড বেশি শক্তিশালী এই সময় ছিল, নৌবহর মানে নৌ শক্তিতে তারা অসম্ভব রকমের শক্তিশালী ছিল। যে কোনো এই জায়গাকার প্রত্যেকটা আহ, সাম্রাজ্য, প্রত্যেকজন রাজা বা সুলতান যারাই রয়েছে তারাই পর্তুগিজদের এই কারণেই ঘাটাচ্ছে না, কারণ তাদের আহ, যে নৌ শক্তি সেটা অনেক বেশি। এবং আগের দিন আমরা দেখেছিলাম যে পর্তুগিজরা তাদের জাহাজে কামান লাগাতো, এইরকম টাইপের সিস্টেম তারা চালু করেছিল। সেই কারণে তাদের পর্তুগিজ নৌবাহিনী প্রচন্ড বেশি শক্তিশালী ছিল। কিন্তু 1612 খ্রিস্টাব্দের এই ঘটনা পুরো ব্যাপারটাই চেঞ্জ করে দেয়। এই সময় ক্যাপ্টেন বেস্ট তার জাহাজ নিয়ে পর্তুগিজদের অ্যাটাক করে এবং পর্তুগিজরা এখানে হেরে যায়, এবং এখানে যে যুদ্ধটা হয় এই যুদ্ধের নাম ব্যাটেল অফ সোয়ালি। তাহলে সোয়ালির যুদ্ধ হচ্ছে 1612 খ্রিস্টাব্দে। এবং এই ঘটনা পুরো ইংরেজদের ভবিষ্যৎ চেঞ্জ করে দেয়, পর্তুগিজদের ভবিষ্যৎও পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয়। জাহাঙ্গীর এই সময় এই ঘটনাটা যখন জানতে পারে যে পর্তুগিজ যুদ্ধজাহাজকে হারিয়ে দেওয়া হয়েছে এবং ইংরেজরা হারিয়েছে, সে মনে মনে ইমপ্রেসড হয়, সে খুশি হয়। কারণ এই কারণেই এটা বুঝতে পারে যে আমি তো পারছি না পর্তুগিজদের হারাতে, কিন্তু পর্তুগিজদের হারানোর মতো ক্ষমতাও দেশের মানে এই জায়গাতে রয়েছে, এবং তারা হচ্ছে ইংরেজরা। এখনো পর্যন্ত ইংরেজদের কি ইন্টেনশন সেটা কেউ জানে না। অন্তত জাহাঙ্গীর বুঝতে পারে যদি পর্তুগিজদের হারানো সম্ভব হয়, তাদের যদি ক্ষমতা খর্ব হয়ে যায়, তাহলে মুঘলরা সহজে এই জায়গা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং 1613 খ্রিস্টাব্দে পর্তুগিজরা আরো একটা ভুল করে ফেলে, সেটা হচ্ছে ডাইরেক্ট জাহাঙ্গীরের জাহাজকে আটকে দেয়, মুঘল জাহাজকে আটকে দেয়। এবং এইখানে অনেক মুসলিম নাবিক এবং অনেক মুসলিম ব্যবসায়ীরা এই জাহাজের মধ্যে ছিল, তাদের সকলকে বন্দি বানিয়ে নেয়। এই ঘটনাটা যখন হয়, জাহাঙ্গীর এবার ক্ষুব্ধ হয়ে যান। জাহাঙ্গীর দেখছেন আমি এখানকার রাজা, আমাদেরকে টপকে আমাদের লোকজনকে গ্রেপ্তার করছে, তাদের আমাদের জাহাজকে তছনছ করে দিচ্ছে। সেই যে জাহাজটা ছিল সেটা অ্যাকচুয়ালি এদের মুঘলদের একটা বাণিজ্য জাহাজ ছিল, মানে এইটা এখান থেকে জিনিস নিয়ে সেটা ইউরোপের দিকে যাচ্ছিল ব্যবসা বাণিজ্যের জন্য, এবং পুরো জিনিসপত্র নষ্ট করে দেওয়া হয়। এখানকার বিভিন্ন লোক যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই দেখে জাহাঙ্গীর একজনকে অর্ডার দেন যে এই ঘটনার তদারক করতে। and Engard Jahangir ordered Mukarib Khan, who was then in charge of Surat, to obtain compensation. However, it was during the region of Shah Jahan that the advantage with the Portuguese enjoyed in the Mughal court were lost forever. তো জাহাঙ্গীর এই মুকারিব খাঁকে দায়িত্ব দেয় যে এই ঘটনার ইনভেস্টিগেট করতে, যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটনা হয়েছিল। এবং এই মুকারিব খাঁ হচ্ছে সুরাটের গভর্নর ছিল, মুঘলদের আন্ডারে গভর্নর ছিল সুরাটে। এবং এইখান থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়, ইত্যাদি ইত্যাদি করা হয়। কিন্তু মেনলি মুঘলদের সঙ্গে পর্তুগিজদের সম্পর্কটা খারাপ হয় গিয়ে শাহজাহানের সময়। শাহজাহান যখন সিংহাসনে বসে, পর্তুগিজদের সঙ্গে যাও বা সম্পর্ক ছিল পুরোপুরিভাবে সেটা শেষ হয়ে যায়, এবং সেইখান থেকে পর্তুগিজদের পতনও আস্তে আস্তে ত্বরান্বিত হতে থাকে। তো এবার হুগলি দখল। On the basis of imperial Forman in 1579, the Portuguese had settled down on a river bank which is short distance from Satgao in Bengal to carry on their trading activities. তো 1579 খ্রিস্টাব্দে এই বাংলাতে একটা বাণিজ্য কুঠি করার অনুমতি পায় পর্তুগিজরা, এবং এই বাণিজ্য কুঠিটা হয় সাতগাঁওয়ের খুব কাছে। সাতগাঁও একটা বাংলা একটা জায়গা ছিল যেখানে এর খুব কাছাকাছি একটা বাণিজ্য কুঠি তৈরি হয়। এবং বেশ কিছু বছর পরে এই জায়গাতেই একটা নতুন বন্দর স্থাপিত হয়ে যায়, যে বন্দরের নাম হুগলি বন্দর। এবং পূর্ব দিকের সমস্ত ব্যবসা বাণিজ্য এই হুগলি থেকে শুরু হয়ে যায়। অতএব এইখানে এবার পর্তুগিজরা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকে, এবং যখন তারা একটু বেশি শক্তিশালী হয়, এবার তারা মনোপলি করতে শুরু করে। এখান থেকে যে নুনের ব্যবসা হতো সেটাতে তারা একচেটিয়া বাণিজ্য করতে থাকে।
এখান থেকে যে তামাকের ব্যবসা হতো সেইটার উপর তারা একচেটিয়া অধিকার ফলাতে শুরু করে এবং এই জায়গাতে অনেক বিভিন্ন কুঠি, বিভিন্ন বাড়ি ঘর বানিয়ে এই জায়গাটাকে পুরো একটা কলোনি বানিয়ে ফেলে। এবার টোবাকো, সল্ট এই জিনিসগুলোর ব্যবসায় প্রচুর লাভ থাকতো, সুলতানের প্রচুর লাভ থাকতো, কারণ এর উপরে ট্যাক্স অনেক বেশি থাকতো। যখনই এরা মনোপলি করতে শুরু করছে, অন্য সবাইকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অটোমেটিক্যালি মুঘলদের যে ট্যাক্সের পরিমাণ ছিল এই জিনিসগুলোর ওপর থেকে সেইটা চলে যায়। এবং এই ঘটনা যখন ঘটতে শুরু করে, আস্তে আস্তে যখন পুরো বাংলা মানে এই বাংলাতে এই ব্যবসা বাণিজ্যগুলো একচেটিয়া মুঘল এই পর্তুগিজরা করতে থাকে, মুঘল সুলতান এখানে বিপদ বুঝতে পারে, তখন রয়েছে শাহজাহান। শাহজাহান ডাইরেক্ট এদের এখানে একটা অ্যাকশন নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। The Portuguese not only made money as traders but also started a cruel slave trade by purchasing or seizing Hindu or Muslim children from which brought up Christianity on June 24, 1632. The Mughal seized the Hooghly Basin ending in the capture 3 months later. Shahjahan ordered the Bengal governor Qasim Khan to take action against the Portuguese. এবার পর্তুগিজরা এবার শুধুমাত্র ব্যবসা বাণিজ্যে থেমে থাকে না, এবার তারা দাস বিক্রি করার কাজে অংশগ্রহণ করতে শুরু করে। এর আগে যখন আকবর শাসন করে গেছে, আকবর এসে এই দাস প্রথাকে ভারত থেকে বন্ধ করে দিয়েছে। অতএব ভারতে অফিসিয়ালি এখন কোনো দাস প্রথা নেই। অন্যদিকে পর্তুগিজরা যথেচ্ছভাবে এই বাংলা থেকে হিন্দু মুসলিম জনসাধারণকে ধরে তাদেরকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করতে থাকে এবং কিছু লোককে তুলে নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করে দিতে থাকে। এই ঘটনাগুলো যখন হচ্ছে, এক একটা করে ঘটনা, প্রথমে হচ্ছে জায়গা দখল করা একটু একটু করে, তারপরে সেখানে মনোপলি তৈরি করা, মনোপলি বিজনেস করা, প্লাস ফাইনালি যখন এই ধর্মান্তর করা এবং দাস যেটা দাস ট্রেড, যেটা স্লেভ ট্রেড, এইটা যখন হতে থাকে, শাহজাহান এবার অ্যাকশন নিতে পাঠিয়ে দেয় কাসিম খাঁকে। কারণ যে লোকগুলোকে এখান থেকে ধরে নেওয়া হচ্ছিল তাদের মধ্যে মুসলিম জনসংখ্যা অনেক বেশি ছিল, তা এবং এই সময় একজন মুসলিম রুলার শাসন করছে, যদি এই সময় কোনো ব্যবস্থা না নেওয়া হয় একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। প্লাস এই সময় দাস ব্যবস্থা ছিল না, সেই দাস ব্যবস্থাকে এরা করে যাচ্ছে, অতএব রুলস ভঙ্গ করছে। থার্ড ব্যাপার, যে ব্যবসা বাণিজ্য তারা করছে তার থেকে লাভ হচ্ছে না, মানে পর্তুগিজরা তো লাভ করে বেরিয়ে যাচ্ছে কিন্তু মুঘলদের কোনো লাভ হচ্ছে না। এই সমস্ত কিছু একসাথে গিয়ে প্রভাব পড়ে চব্বিশে জুন 1632 খ্রিস্টাব্দে। এই সময় হুগলি বেসিনের ওপর একটা অ্যাটাক করা হয় এবং এর কিছুদিন পরে কাসিম খাঁকে এই জায়গা থেকে পুরো পর্তুগিজদের বিতাড়িত করার নির্দেশ দেওয়া হয়। কাসিম খাঁ হচ্ছে এই সময় বাংলার গভর্নর ছিল, মুঘলদের আন্ডারে বাংলা সুবার গভর্নর ছিল কাসিম খাঁ, এবং এই ঘটনা যখন ঘটে পর্তুগিজদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়। তো ফাইনালি এইভাবে যখন পর্তুগিজদের এক এক দিক থেকে বিভিন্ন চাপ আসতে শুরু করে, তখন পর্তুগিজরাও ভারতে দুর্বল হতে শুরু করে। মোটামুটি 18th সেঞ্চুরিতে এসে দ্য পর্তুগিজ ইন ইন্ডিয়া লস্ট দেয়ার কমার্শিয়াল ইনফ্লুয়েন্স থ্রু সাম অফ দেম till carried on trade in their individual capacity and many took piracy and robbery. তো 18 শতাব্দী আস্তে আস্তে পর্তুগিজদের অবস্থা এমনই হয়ে যায় যে তারা যে ব্যবসা বাণিজ্যটা করছিল, অর্থাৎ পর্তুগিজ যে কোম্পানি ছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাদের ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিছু পর্তুগিজ ব্যবসায়ী ইন্ডিভিজুয়ালি ব্যবসা করতো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে কোম্পানিটা প্রপারলি এখানে ব্যবসা করতে এসেছিল তাদের ব্যবসা মোটামুটি বন্ধ হয়ে যায়। এবং এই সময় পর্তুগিজরা অন্যান্য কাজ করতে শুরু করে, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে পাইরেসি এবং রবারি। পাইরেসি হচ্ছে জলদস্যু, তারা এবারে জলদস্যু হিসেবে কাজ করতে থাকে এবং এই হুগলি যে বন্দরটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বন্দরটাকে তারা ঘাঁটি হিসাবে ইউজ করতে শুরু করে। পুরো বঙ্গোপসাগরে তারা এরকম লুটপাট চালাতো, জলদস্যুর কাজ করতো এবং হুগলি বন্দরকে তারা ঘাঁটি হিসাবে ইউজ করতো। এবং তারপরে তো তাদেরকে এখান থেকে সরিয়েই দেওয়া হয় যখন এর আগেরটাতে দেখলাম আগের স্লাইডে যে
এখান থেকে পর্তুগিজদের সরিয়ে দেওয়া হয়। ফাইনালি এই ঘটনাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এবং সবথেকে বড় যে কারণে পর্তুগিজরা এখানে প্রতিষ্ঠা পেয়েছিল, আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ভারতে বা ভারতের চারিদিকে কোনো বড় শক্তি ছিল না যে তাদেরকে বাধা দেবে। তারা নির্বিঘ্নে এখানে তাদের গতিবিধি বাড়াতে থেকেছিল। কিন্তু এই ঘটনাটা ক্ষণস্থায়ী ছিল। এরপরে নতুন নতুন বিভিন্ন শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠা হয়ে যায়। The local advantages gained by the Portuguese in India were reduced when the empire of powerful dynasties in Egypt, Persia, and North India, and rise of turbulent Marathas as the immediate neighbor. তো এই সময় যে যারা শক্তিশালী হয় তাদের মধ্যে হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট অঞ্চলটা তারা দখল করে নিয়েছিল, মানে পর্তুগিজদের হাতে ছিল, কিন্তু সেইখান থেকে ইজিপ্ট স্বাধীন হয়ে যায় এবং ইজিপ্টের যে রাজা সে খুব শক্তিশালী হয়ে যায় এবং ইজিপ্টে একটা পাওয়ারফুল ডাইনেস্টি শুরু হয়। পার্সিয়া অঞ্চল অর্থাৎ পারস্য অঞ্চলেও নতুন ডাইনেস্টি প্রতিষ্ঠা হয় এবং এরাও শক্তিশালী হয়। এবং ভারতের নর্থ ইন্ডিয়াতে মুঘলরা এতদিনে শক্তিশালী হয়ে গেছে। আকবরের পর থেকে মোটামুটি মুঘলরা এখন যথেষ্ট শক্তিশালী, অন্তত ল্যান্ড অঞ্চলে, সমুদ্রতে যাই হোক না হোক, জমির ওপরে যুদ্ধে এদের মুঘলদের হারানোর ক্ষমতা তখন কারোর ছিল না। তার উপরে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, পশ্চিম উপকূল বা দাক্ষিণাত্য অঞ্চলে যে জায়গাতে পর্তুগিজদের মেন ঘাঁটি ছিল, সেই জায়গাতে নতুন একটা শক্তি উঠতে শুরু করেছে, যারা হচ্ছে মারাঠারা। এবং মারাঠারা যখন ওঠে, প্রচন্ড বেগে উঠে প্রায় সবাইকে এই জায়গা থেকে সরিয়ে দিতে পারে। যেমন 1739 খ্রিস্টাব্দে মারাঠারা সলসেট এবং বেসিন দখল করে নেয়। এই দুটো জায়গায় পর্তুগিজদের আন্ডারে ছিল, সেইখান থেকে মারাঠারা 1739 খ্রিস্টাব্দে দখল করে নেয়। এবং মারাঠারা সবে নতুন একটা শক্তি, তারা কিন্তু প্রচন্ড দ্রুত শক্তি বৃদ্ধি করতে থাকে। এই সমস্তগুলো অ্যাডভার্সলি এফেক্ট করে পর্তুগিজদের ওপরে এবং তারা ধীরে ধীরে এবার ভারত থেকে সরে যেতে বাধ্য হয়। অন্যান্য শক্তি যারা ভারতীয় এবং আশেপাশের যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল, তাদের চাপে পর্তুগিজরা এবার ধীরে ধীরে সরে যেতে বাধ্য হয়। এবং ফাইনালি আরো একটা ঘটনা যেটা হয়, পর্তুগিজদের ওপর সাধারণ মানুষ ক্ষেপে যায়। কারণ পর্তুগিজদের যে নীতি ছিল সেটা হচ্ছে মানুষকে ধরো এবং খ্রিস্ট ধর্মে পরিবর্তন করো। এই সময়ের মানুষ যারা হিন্দু ধর্মের ছিল, যারা মুসলিম ধর্মের ছিল, তারা সকলে এবার পর্তুগিজদের এই পলিসিটা বুঝে যায় এবং তাদের উপর বিরূপ মনোভাব পোষণ করতে থাকে। এবং যদি কোনো জায়গার জনসাধারণ বিরূপ মনোভাব প্রকাশ করতে থাকে, সেখানকার যে রাজা রয়েছে সে স্ট্রিক্ট অ্যাকশন নেবে, এটা একদম শিওর। যখন হিন্দু মুসলিম এই সমস্ত জনসাধারণ দেখতে পাচ্ছে যে বারে বারে মানুষকে ধরে জোর করে, আগে দেখেছিলাম সতী প্রথা বন্ধ করে ওখানকার মহিলাদের ধরে বিবাহ দিয়ে দেওয়া হতো জোর করে। তারপরে দেখো, সতী প্রথা খারাপ জিনিস অবশ্যই, কিন্তু সতী প্রথাটা কেন হয়েছিল তার কারণও এই পর্তুগিজরাই। তারাই বিধবাদের ধরে নিয়ে গিয়ে বিবাহ দিত। এবার যখন বিধবারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য পুড়ে মারা যাচ্ছিল, তখন সেইটাও করতে দেয় না, মানে তাদের সম্মান নিয়ে একদম যাচ্ছে তাই কাণ্ড করে ফেলে এই সময়, যেটা কোনো মানুষই মেনে নেবে না, এটা একদম শিওর। যে ধর্মেরই হোক না কেন, হিন্দু ধর্মের মানুষরা এটা ভালো চোখে নেয়নি। এবং মুসলিমদের ক্ষেত্রে তো রয়েছেই, যেটা তাদেরকে ধরে দাস বানিয়ে দেওয়া, জোর করে খ্রিস্ট ধর্মে করা, কনভার্ট করানো। এই সমস্ত জিনিসগুলো যখন হতে শুরু হয়, তখন মুঘলরা দেখে যে সাধারণ মানুষ এদের বিরুদ্ধে চলে গেছে, তখন তারা স্ট্রিক্ট অ্যাকশন বিভিন্ন জায়গায় নিতে শুরু করে। যেমন আমরা দেখলাম বাংলা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়, এরকম বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য অভিযান তারা পাঠায়। এবং ফাইনালি যেটা ব্যাপার, পর্তুগিজরা যে রুট দিয়ে ভারতে এসছিল, অর্থাৎ যে সমুদ্র রুট তারা আবিষ্কার করেছিল, সেটা কিছুদিনের মধ্যে বাকি যে ইউরোপীয় দেশগুলো রয়েছে তারা জেনে যায়। তারা এতদিনে বুঝে গেছে কোন রুট দিয়ে পর্তুগিজরা যাচ্ছে এবং তারা কতটা লাভ করছে এখানকার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। এবং নতুন নতুন এই সময় যে সমস্ত দেশগুলো তৈরি হচ্ছে ইউরোপে, যেমন ইংল্যান্ড, যেমন ফ্রান্স, এরাও ভাবতে শুরু করে আমরাও ব্যবসা বাণিজ্য করব। পর্তুগিজ যদি যেতে পারে আমরা কেন যাব না। ডাচরা এরকম ভাবতে শুরু করে, আমরাও যাব, আমরাও ব্যবসা বাণিজ্য করব। এবং এতদিনের রুটটা সকলের জানা হয়ে গেছে যে কোথা দিয়ে ভারতে আসা যেতে পারে। এবং যখনই ভারতে তারা এসে উপস্থিত হয়, প্রথমের দিকে কিছুটা বাধা হয়তো তারা দিয়েছিল, যেমন আমরা ইংরেজদের ক্ষেত্রে দেখেছিলাম।
যে ইংরেজদের কিছু বাধা দেওয়া হয়েছিল, তাদেরকে সুযোগ সুবিধা লাভ করতে দেওয়া হয়নি, কিন্তু এটা ক্ষণস্থায়ী ব্যাপার ছিল, এটা সারা সব সময়ের জন্য, সারা জীবনের জন্য বন্ধ রাখা যায় না। এবং ধীরে ধীরে যখন বাকি সমস্ত দেশ এখানে আসতে শুরু করে, পর্তুগিজদের কম্পিটিশন ভারতে বেড়ে যায়। পর্তুগিজরা এবার বাধ্য হয় আস্তে আস্তে পিছিয়ে যেতে, কারণ অন্যান্য যে জাতিগুলো, অন্যান্য যে দেশগুলো, অর্থাৎ ইংল্যান্ড বা ডাচ, এরা সবে সবে স্বাধীন হয়েছে এবং এদের মধ্যে এখন দেশপ্রেম বা আমরা একটা নতুন কিছু করব, এটা একদম ভরে ভরে রয়েছে। অন্যদিকে ফরাসিটা অনেক পরে আসবে, সেটা পরের ঘটনা, কিন্তু ইংরেজ এবং ফ্রান্স, এরা যখন আসে, ডাচরা যখন ভারতে আসে, তাদের যে জোশটা ছিল সেইটার সঙ্গে পর্তুগিজরা পেরে ওঠে না এবং ধীরে ধীরে তারা তাদের গ্রাউন্ড হারাতে থাকে এবং ফাইনালি একটা সময় আসবে পর্তুগিজ এবং ডাচরা, প্রথমে ডাচরা, সরি পর্তুগিজ বলছি, ইংরেজ এবং ডাচরা পর্তুগিজদের সমস্ত জায়গা দখল করে নেবে। প্রথমে ডাচরা পুরো জায়গা দখল করে নেবে, পর্তুগিজদের যে যে কুটিগুলো ছিল, যে যে জায়গাগুলো তারা অধিকার করেছিল, খুব কম জায়গা ছেড়ে ডাচরা সমস্ত জায়গা দখল করে নেবে এবং আরো একটু পরে ইংরেজরা বাকি সমস্ত জায়গা দখল করে তারা আলটিমেট পাওয়ারফুল হয়ে যাবে। তো এইভাবে পর্তুগিজদের ভারতে পতন হয়। তো যেটা এতক্ষণ ধরে বলছিলাম, সেটাই এখানেই লেখা রয়েছে যে মনোপলি ট্রেড যেটা করছিল সেটা বেশি দিন পর্যন্ত থাকে না, কারণ ডাচ এবং ইংরেজরাও এই জায়গাটা কিভাবে আসতে হয় তারা শিখে গেছে। ডাচ এবং ইংরেজরা এখন স্বাধীন হয়ে গেছে, তারা নতুন নতুন টেকনোলজি শিখছে, তারা জাহাজ বানাচ্ছে নতুন নতুন ভাবে, নতুন আরো শক্তিশালী জাহাজ বানাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যখন হতে থাকে, পর্তুগিজরা কম্পিটিশনে একটু পিছিয়ে পড়ে, যার ফলে তাদেরকে ভারত থেকে আরো দ্রুত সরে যেতে হয়। যদিও ইন্টারেস্টিং ব্যাপার যে ভারতে পর্তুগিজরা সবার আগে এসেছিল এবং সবার শেষে গেছে, কিন্তু শেষ দিকে তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না। খুব কম 3-4টে জায়গা, গোয়া বা এই চারপাশেই কয়েকটা জায়গা তাদের হাতে ছিল, সেখানে তাদের কলোনি ছিল, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু যে কোম্পানি হিসেবে তারা এসেছিল, তাদের কোম্পানির যে ব্যবসা, বিশাল মনোপলি ব্যবসা, সেই সমস্তগুলো বন্ধ হয়ে যায়। এরপরে আমরা আজকে মেন টপিকে চলে আসবো, যেটা হচ্ছে ডাচদের সম্পর্কে দেখবো। যদিও এটা খুব একটা বড় টপিক নয়, ছোট টপিক। তো ডাচদের সম্পর্কে আজকে শুরু করব। পনেরোশো 96 খ্রিস্টাব্দে commercial enterprise led to Dutch to undertake voyage to east. Cornelis de Houtman was the first Dutchman to reach Sumatra and Bentam. বেন্টাম বলতে যে জায়গাটাকে বর্নিও বলা হয়, ওদের মানে এই বেন্টাম নামটা তারা দিয়েছিল। তো বর্নিও বা বেন্টাম একই জায়গা। তো ডাচরা এবার স্বাধীন হয়ে গেছে, ডাচরা এবার চাইছে আমরাও ব্যবসা বাণিজ্য করব, আমরাও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুন নতুন জায়গা আবিষ্কার করব, যেমন করে পর্তুগিজরা বা যেমন করে স্প্যানিশরা এতদিন ধরে করছিল। তো 1596 খ্রিস্টাব্দে একজন ডাচ, একজন নাবিক যার নাম কর্নেলিস ডে হাউটম্যান, ইনি জাভা, সুমাত্রা এবং বোর্নিও এই অঞ্চলে গিয়ে পৌঁছন। 1602 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডে একাধিক কোম্পানি ছিল যারা প্রত্যেকেই চাইছে আমরা পূর্ব দিকের সঙ্গে বাণিজ্য করব। পূর্ব দিক বলতে ভারত, যেদিকে জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে ব্যবসা করব, যেরকম করে অন্যান্য কোম্পানিরা চেয়েছিল এতদিন, পর্তুগিজরা বা যেভাবে তারা চাইতো, সেম তারাও ভাবতে থাকে আমরাও ব্যবসা বাণিজ্য করব, আমরাও অনেক প্রফিট করব। এই ভেবে নেদারল্যান্ডে একাধিক এরকম কোম্পানি তৈরি হয়ে যায়। এই সমস্ত কোম্পানিগুলোকে একত্রিত করে দেওয়া হয় একটা সময়। 1602 খ্রিস্টাব্দে এই ঘটনা হয়। 1602 খ্রিস্টাব্দে এই সমস্ত কোম্পানিকে একত্রিত করা হয় এবং নতুন একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ড, যেটাকে আমরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে জানি। অ্যাকচুয়ালি এটার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ নেদারল্যান্ড। এবং নেদারল্যান্ডসের সরকার এদেরকে সমস্ত ক্ষমতাও দিয়ে দেয়, যেমন করে এদেরকে দেওয়া হয়েছিল পর্তুগিজদের, সেম ভাবে তারাও মানে পর্তুগালের রাজারা যেরকম ভাবে দিয়েছিল সেই কোম্পানিকে, ওদের ওখানকার কোম্পানিকে, নেদারল্যান্ডের রাজাও কি করে, এই নতুন কোম্পানিটাকে বলে যে তোমরা
বিনা মানে এতে চিন্তা করে ব্যবসা বাণিজ্য করতে পারো। তোমরা যদি তোমাদের যদি যুদ্ধ করার হয় যুদ্ধ করতে পারো, এখানে কেউ বাধা দেবে না, অর্থাৎ রাজা কিছু বলবে না যে যুদ্ধ কেন করছো বা কিছু, এরকম কোনো আসবে না রাজার তরফ থেকে। এবং যুদ্ধের মাধ্যমে যদি কোনো জায়গা তারা দখল করে, সেই জায়গাটার অধিকারও ওই কোম্পানির হাতে থাকবে, রাজা নেবে না। মানে একদম ফ্রিলি তারা যাতে তাদের নিজেদের মতো ইচ্ছে করে কাজ করতে পারে, সেরকম পুরো খোলা অনুমতি দিয়ে দেওয়া হয়। এবং এর সঙ্গেও বলা হয় যে তোমরা যদি চাও তোমরা ফোর্ট বানাতে পারো, দুর্গও বানাতে পারো, তার জন্য কোনো পারমিশনও লাগবে না। এখানে ছোট্ট করে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে ব্রিটিশ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ফ্রেঞ্চদের যে তফাৎটা ছিল, কেন ব্রিটিশরা এতটা এগিয়ে যায়, ডাচরাও প্রচন্ড এগোবে এই সময়, তারপরে ব্রিটিশরা এগিয়ে যাবে অন্য কারণে, সেখানে কূটনীতিক কারণ রয়েছে, কিন্তু ব্রিটিশ বা ডাচরা যতটা বেশি এগোতে পেরেছিল, ফরাসিরা কিন্তু ভারতে অতটা বেশি এগোতে পারেনি। এর পিছনে কারণ হচ্ছে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা এরপরে দেখবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা বেসরকারি সংস্থা ছিল। এদের গভর্নমেন্ট মানে এখানকার রাজারা, এই দেশগুলোর রাজারা এদেরকে বলেই দিয়েছিল তোমরা যা খুশি করতে পারো, তোমরা মনোপলি করতে পারো, তোমরা দরকার হলে দুর্গ বানাতে পারো, তোমরা দরকার হলে যুদ্ধ করতে পারো, এর জন্য কোনো অনুমতি লাগবে না। ইভেন তোমরা যদি কোনো জায়গা দখল করো সেটা তোমাদের নিজেদের হবে, আমরা সেখানে দেখতেও যাব না, আমরা সেগুলোর অধিকারও চাইবো না। এই জিনিসটা এদের সঙ্গে ছিল না, ফরাসিদের সঙ্গে। ফরাসিদেরকে বারে বারে অনুমতি নিতে হতো। কোনো ফরাসি গভর্নর যদি ভারতে কোনো একটু বেশি ক্ষমতা তৈরি করতো বা বেশি কোনো একটু অন্যরকম ভাবে ভাবতো, তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হতো, যার ফল তারা ভোগ করেছিল। কিন্তু অন্যদিকে এই কোম্পানিগুলো খুব ভালোভাবে এগোতে পেরেছিল। তো যাই হোক, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 খ্রিস্টাব্দে পুরো অনুমতি পেয়ে যায় এবং এরপর থেকে তাদের যাত্রা শুরু হয়, তারা এবার ব্যবসা করতে বেরিয়ে পড়ে। তো ডাচ সেটেলমেন্ট কোথায় কোথায় তারা এই বাণিজ্য কুঠি বানায়, কোথায় কোথায় দুর্গ বানায়, ইত্যাদি ইত্যাদি। After their arrival in India, the Dutch founded their first factory in Masulipattanam in Andhra Pradesh. মাসুলিপাট্টানামে 1605 খ্রিস্টাব্দে ডাচদের প্রথম কুঠি, বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি তৈরি হয়। এবং আগের দিন বলেছিলাম যে বাণিজ্য কুঠি কতটা গুরুত্বপূর্ণ জিনিস, এই বাণিজ্য কুঠির ওপর নির্ভর করবে সেই কোম্পানিটার ভারতে কতটা ক্ষমতা রয়েছে, তারা কতটা ব্যবসা করতে পারবে, যাদের যত বেশি কুঠি তারা তত বেশি ব্যবসা করতে পারবে। তো প্রথম ফ্যাক্টরি এদের খোলা হয় মাসুলিপাট্টানামে 1605 খ্রিস্টাব্দে। They went on to establish trading centers in different part of India and thus became a threat to Portuguese. এবং খুব তাড়াতাড়ি, বেশি দিন সময়ও লাগে না, 1605 খ্রিস্টাব্দে তারা প্রথম ফ্যাক্টরি তৈরি করে, তার খুব তাড়াতাড়ি পরবর্তী যে সমস্ত ফ্যাক্টরিগুলো তারা তৈরি করে নিতে শুরু করে। এবং এই ঘটনা যখন ঘটতে থাকে, ভারতে এতদিন পর্যন্ত রয়েছে পর্তুগিজ কোম্পানি, এবং পর্তুগিজরা এখন যথেষ্ট শক্তিশালী, তারা এখনো দুর্বল হয়নি। ডাচরা এসে যখনই বিস্তার লাভ করতে শুরু করে দিয়েছে, পর্তুগিজদের সামনে সমূহ বিপদ। পর্তুগিজরা বোঝে যে এদেরকে যেভাবে হোক আটকাতে হবে। তো যাই হোক, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাগাপাট্টানাম দখল করে নেয়, এবং নাগাপাট্টানাম এতদিন পর্তুগিজদের হাতে ছিল, এবং পর্তুগিজদের একটা বড় জায়গা ছিল, মানে খুব শক্তিশালী কেন্দ্র ছিল এই নাগাপাট্টানাম, এটা ম্যাড্রাসের কাছে অবস্থিত, আজকের চেন্নাই। তো এই জায়গাটা যখন এরা দখল করে নেয়, একটা বড় শক্তিশালী জায়গা পর্তুগিজদের হাত থেকে চলে যায়। এছাড়াও পর্তুগিজরা একে একে করমণ্ডল উপকূল, গুজরাট, উত্তরপ্রদেশ, বাংলা এবং বিহার, এই সমস্ত জায়গায় কুঠি বানাতে শুরু করে। এখনো পর্যন্ত কিন্তু তারা জায়গা দখল করেনি, এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো দুর্গ বানায়নি, তারা জাস্ট বাণিজ্য কুঠি বানাচ্ছে। এবং এক একটা জায়গায়, এই যে নাগাপট্টনম জায়গাটা দখল করে নিল, এর মানে কিন্তু এই পুরো নাগাপট্টনম দখল করেছে এই নয়, এখানে যে ফ্যাক্টরিটা ছিল সেখান থেকে পর্তুগিজদের সরিয়ে দিয়ে নাগাপট্টনমে তারা নতুন করে একটা তাদের ফ্যাক্টরি তৈরি করে ফেলে। বাংলাতে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো বাংলার প্রথম কোথায় ডাচদের এস্টাবলিশমেন্ট হয়েছিল একটু জেনে রাখা ভালো। পিপলি বলে একটা জায়গাতে বাংলায় প্রথম কুঠি তারা স্থাপন করে। 1609 খ্রিস্টাব্দে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ডাচদের আন্ডারে চলে আসে, সেটা হচ্ছে পুলিকাট। পুলিকাট এমন একটা জায়গা ছিল যেখান থেকে এই সময় ইউরোপের ব্যবসা বাণিজ্যটা অধিকাংশটা এই পুলিকাট থেকে হতো।
ম্যাড্রাসের খুব কাছে এটা অবস্থিত এবং এই পুলিকাট থেকে খুব ভালো ব্যবসা বাণিজ্য হতো, মানে শুধুমাত্র পুলিকাট না, অনেকগুলো জায়গা থেকেই হতো, কিন্তু এই সমস্ত যেগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্যগুলো হতো, ইম্পর্টেন্ট কেন্দ্রগুলো, তার মধ্যে পুলিকট অন্যতম ছিল। এবং এই পুলিকটেই তারা তাদের প্রথম দুর্গ বানাবে। এতদিন পর্যন্ত তারা কুঠি বানাচ্ছিল, এইবার তারা এসে দুর্গ বানাচ্ছে, যে দুর্গের নাম গ্যালড্রিয়া। গ্যালড্রিয়া দুর্গ বানায় 1613 খ্রিস্টাব্দে পুলিকটে। খুব ইম্পর্টেন্ট এটা, গ্যালড্রিয়া দুর্গ ডাচদের বানানো প্রথম দুর্গ, 1613 খ্রিস্টাব্দে দুর্গ বানায়। এবার প্রশ্ন হচ্ছে দুর্গর কি দরকার? তারা আসছে ব্যবসা বাণিজ্য করতে, তাদের দুর্গের কি দরকার? তারা কি প্রথম থেকেই চেয়েছিল এখানে জায়গা দখল করতে? না, সেরকম কোনো উদ্দেশ্য কিন্তু ছিল না। যখন এরা কুঠি বানাচ্ছে, ব্যবসা বাণিজ্য করার জন্যই বানাচ্ছে, এবং যখন এইগুলো বানানো হচ্ছে তখন অন্য যে কোম্পানিগুলো রয়েছে, এতদিনে এবার ইংরেজরাও চলে এসছে, পর্তুগিজরা অলরেডি এখানে রয়েছে, বারে বারে তারা বাধা দেয়, ব্যবসা করতে গেলে তাদের বাধা দেয়, বিভিন্নভাবে তাদের জায়গা অ্যাটাক করে। এর থেকে বাঁচার জন্য কিছু সৈন্য রাখতে হবে, সৈন্য রাখতে গেলে একটা দুর্গ প্রয়োজন হবে, সেই কারণে এই সময় দুর্গ বানানো। এই সময় দুর্গ বানানোর কিন্তু কোনো উদ্দেশ্য নয় যে তারা এখানে জায়গা দখল করবে। তো যাই হোক, 1613 খ্রিস্টাব্দে প্রথম দুর্গ তৈরি হয়, গ্যালড্রিয়া দুর্গ, যেটা পুলিকটে তৈরি হয়। তো এখানে কোথায় কোথায় কোন সময় এরা ফ্যাক্টরি, মানে হচ্ছে ফ্যাক্টরি বানায়, দুর্গ নয়, কিন্তু এগুলো ফ্যাক্টরি কোথায় কোথায় বানায় তার একটা মোটামুটি লিস্ট রয়েছে। সুরাটে 1616 খ্রিস্টাব্দে, বিলমিপট্টম বিমলিপট্টমে 1641 খ্রিস্টাব্দে, কারিকালে 1645 খ্রিস্টাব্দে, চিনসুরা 1653 খ্রিস্টাব্দে, চিনসুরা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, বরানগর তাদের আন্ডারে আসে, কাসিম বাজার মুর্শিদাবাদের কাছে এটা অবস্থিত, এবং খুব ইম্পর্টেন্ট একটা হিস্টোরিক্যাল জায়গা, কারণ পরবর্তীকালে এই কাসিম বাজার নিয়ে একটা ঘটনা ঘটবে, সেটা পরের ঘটনা, তখন দেখবো। যাই হোক, কাসিম বাজার তারা দখল করে, বালাসোর দখল করে, উড়িষ্যাতে পড়ে এটা, পাটনা দখল করে, নাগাপট্টনম দখল করে 1658 খ্রিস্টাব্দে, এবং কোচিন দখল করে 1663 খ্রিস্টাব্দে। তো একে একে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা। সুরাট খুব বড় জায়গা ছিল, মানে ব্যবসা বাণিজ্যের জন্য, সেটা দখল করে নিচ্ছে। এদিকে বরানগর, কাসিম বাজার, এই সমস্ত জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা ছিল, এই জায়গাগুলো দখল করে নিচ্ছে। পাটনা বড় জায়গা ছিল, দখল করে নিচ্ছে। নাগাপট্টনম, কোচিন অবশ্যই এই দুটো ব্যবসা বাণিজ্যের জন্য খুব বড় জায়গা, সেইগুলো তারা দখল করে নিচ্ছে, অর্থাৎ এই জায়গাতে তারা কুঠি বানাতে সক্ষম হচ্ছে। They carried indigo manufactured in Yamuna Valley and central India, textile and silk from Bengal, Gujarat and Coromandel, sulphate from Bihar, and opium and rice from Ganga Valley. তো অ্যাকচুয়ালি এরা এখান থেকে কি ব্যবসা করতো? ডাচরা ভারতে এই সমস্ত জিনিসগুলো ব্যবসা করতো। টেক্সটাইল মানে হচ্ছে কাপড়, কার্পাস বয়ন শিল্পের দ্বারা যেগুলো তৈরি হতো সেই কাপড়, এছাড়া আফিম, এছাড়া সিল্ক, এই সমস্ত জিনিস, মেনলি এই সমস্ত জিনিসগুলো রপ্তানি করতো ইউরোপে। কারণ তাদের যে মশলাপাতির যে ব্যবসা বাণিজ্যটা, সেটা ভারত থেকে হতো না, তাদের মশলাপাতির বাণিজ্য মেনলি ওই জাভা, সুমাত্রা, এই সমস্ত অঞ্চল থেকে হতো। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো তারা ভারত থেকে রপ্তানি করতো। নেক্সট, এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি সমস্ত কোম্পানি এখানে যা যা কুঠি বানিয়েছিল তাদের একটা লিস্ট রয়েছে। শুধু ডাচদের খুঁজে পেলাম না আমি। তো শুধু যদি ডাচদের দেখতে হয় তাহলে এখানে পতাকাগুলোকে লক্ষ্য করো। ডাচদের এরকম, মানে ডাচ বলতে নেদারল্যান্ডের যেরকম পতাকা, সেরকম পতাকা যেখানে যেখানে দেওয়া রয়েছে, সেই সেই জায়গাগুলো তারা তাদের কুঠি বানায়, এবং ব্র্যাকেটে দেওয়া রয়েছে কবে তারা এই কুঠিগুলো বানায়। যেমন কোচিন, কোচিন হচ্ছে 1669 খ্রিস্টাব্দে। এদিকে দিউ দেখতে পাচ্ছ, এটা পর্তুগিজদের, আর সুরাট ইংল্যান্ডের, এটাও পর্তুগিজদের। তো এইখানে কোথাও নেই। আচ্ছা, মাহে ফ্রেঞ্চদের ছিল। তো অ্যাকচুয়ালি এই ম্যাপটা ইউজ করতে পারো দেখার জন্য এতক্ষণ ধরে আমরা যে যে জায়গাগুলোর কথা বললাম, সেই জায়গাগুলো কোথায় কোথায় অবস্থিত। চিনসুরা বলে যে জায়গাটা আমরা দেখলাম, সো এটা এইখানে অবস্থিত, আজকে সেটা বাংলাদেশের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে পুলিকট,
এই জায়গাটা রয়েছে মাসুলিপাট্টানাম, যেটার কথা বলছিলাম একটু আগে, 1616 খ্রিস্টাব্দে এখানে হয়। তো মাসুলিপাট্টানাম, দেখো ইয়ারগুলো একটু চেঞ্জ হতে পারে, এরম নয় যে এক্স্যাক্টলি যেটা আমি আগে যে ইয়ারগুলো বলেছি, মানে নোটসে যে ইয়ারগুলো রয়েছে সেগুলোই প্রপার সঠিক ইয়ার হবে। এখানে এটা ভুল হতে পারে, আমি সবকটা চেক করে দেখিনি, কিন্তু কোন কোন জায়গায় এগুলো সেগুলো ইম্পর্টেন্ট। এইখানে মাসুলিপাট্টানাম অবস্থিত, পুলিকট এখানে অবস্থিত, এই জায়গাতে রয়েছে নাগাপাট্টানাম, নাগাপাট্টানাম এখানে। আচ্ছা, এরপরে এই জায়গাতে রয়েছে শ্রীলঙ্কাতে, যেখানে চলে যাচ্ছি, শ্রীলঙ্কার গুলো জায়গা বিভিন্ন দেওয়া রয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট না, আমাদের ভারতের গুলো যেহেতু ইম্পর্টেন্ট সেইগুলো পেয়ে যাবে এখান থেকে। আমরা ম্যাপটা ভালো করে একটু লক্ষ্য করলে বুঝে যাবে। এবার যে মেন প্রবলেমটা আসে ডাচদের, সেটা হচ্ছে ইংরেজদের সঙ্গে শত্রুতা, মানে ইংরেজদের সঙ্গে যুদ্ধ। পর্তুগিজরা এতদিনে এবার দুর্বল হয়ে গেছে, তাদের অত ক্ষমতা নেই যে তারা ডাচ বা ইংরেজদের সঙ্গে পাল্লা দেবে। তো মেন শক্তি এই সময় ভারতে হয়ে যায় ইংরেজরা এবং ডাচরা, এবং দুজনের উদ্দেশ্যও সেম। তারা দুজনেই চাইছে এই জায়গাতে এসে দখল করবে, জায়গা দখল করবে, ব্যবসা বাণিজ্য বাড়াবে, একচেটিয়া বাণিজ্য করবে, এই সমস্ত তাদের উদ্দেশ্য। তো সেই কারণে দুজনের মধ্যে অবশ্যম্ভাবী একটা যুদ্ধ, এবং সেটা হয়ও এই সময়। The English were also at this time rising to prominence in the eastern trade, and this posed a serious challenge to the commercial interest of Dutch. Commercial rivalry soon turned into bloody warfare. তো যখন প্রথমে এদের মধ্যে যে লড়াইগুলো হচ্ছিল সেইগুলো সমস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ছিল, কিন্তু আস্তে আস্তে এই ব্যবসা বাণিজ্য নিয়ে লড়াইটা পুরো রক্তাক্ত যুদ্ধে পরিণত হয়, জায়গা দখল নিয়ে যুদ্ধে পরিণত হয়। এবং এই যুদ্ধগুলোর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন এর শুরুটা কোত্থেকে আসে। প্রথমে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু একটু করে যুদ্ধ হচ্ছিল, কিন্তু এটা চরম সীমায় পৌঁছয় যখন আম্বোয়ানা বলে একটা জায়গা রয়েছে, যেটা বর্তমানে ইন্দোনেশিয়াতে পড়ে যাচ্ছে। এই জায়গাতে 1605 খ্রিস্টাব্দে, এই জায়গাতে 1623 খ্রিস্টাব্দে ডাচরা ইংরেজ এবং জাপানিজদের সঙ্গে একটা যুদ্ধ করে এবং তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। ইংরেজ এবং জাপানিজদের এখানে তারা ব্যবসা করত। এখানে যত ইংরেজরা ছিল, যত জাপানিজরা ছিল, তাদের সবাইকে 1623 খ্রিস্টাব্দে হারিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, এবং জাপানিজদের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ সংঘাত না হলেও ইংরেজদের সঙ্গে এই ঘটনার পরেই প্রবলেমটা শুরু হয়ে যায়। এই আম্বোয়ানা বলে যে জায়গাটা, সেটা 1605 খ্রিস্টাব্দে পর্তুগিজদের কাছ থেকে ডাচরা দখল করে নিয়েছিল, এবং এতদিন পর্যন্ত সেই জায়গাটা ডাচরা এখানে ব্যবসা করতো, ইংরেজরাও এখানে এসে জড়ো হয়, জাপানিজরাও আসে, ফাইনালি একটা যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধটা হয় 1623 খ্রিস্টাব্দে। এই যুদ্ধের ফল হয় ইংরেজরা হেরে যায়, এবং এই জিনিসটা ইংরেজরা বুঝতে পারে যদি ডাচদের এরকম ভাবে বাড়তে দেওয়া হয়, তারা এক সময় এসে ভারতের মধ্যেও, ভারতে যে জায়গাগুলো ইংরেজদের রয়েছে সেই জায়গাগুলোতেও অ্যাটাক করবে। যখন এরা বুঝতে পারে, তখন দুজনের মধ্যে শত্রুতা চরম সীমায় গিয়ে পৌঁছে যায়। This incident further intensified the rivalry between the two European companies. After prolonged warfare, both the parties came to a compromise in 1667. এবার এইটার হওয়ার পর থেকেই ডাচ এবং ইংরেজদের মধ্যে একাধিক যুদ্ধ হয়, শুরু হয়ে যায় যুদ্ধ। যাই হোক, 1667 খ্রিস্টাব্দে একটা সন্ধি হয় ডাচ এবং ইংরেজদের মধ্যে, এবং এখানে বলা হয় যে ভারতের যে ব্যবসা বাণিজ্য, ভারত থেকে যে ব্যবসা বাণিজ্যটা হচ্ছে সেটা ইংরেজরা করবে, এখানে ডাচরা মাথা ঘামাবে না, এবং ইন্দোনেশিয়ার সঙ্গে যে বিজনেসটা হচ্ছে সেটাতে ডাচরা করবে, সেখানে ইংরেজরা মাথা ঘামাবে না। এবং ডাচদের প্রথম থেকেই বেশি নজর ছিল কিন্তু ইন্দোনেশিয়ার ওপরে, ওইখান থেকে তারা মশলা নিয়ে তারা ইউরোপে পাঠাতো, এবং মশলারই সব থেকে বেশি বাণিজ্য এই সময় হতো। যে কোম্পানি আসতো তাদের মেন লক্ষ্য থাকতো মশলা, এবং তারপরে সিল্কের জিনিসপত্র, রেশমের জিনিসপত্র, সুতি বস্ত্র, এই সমস্ত দামি দামি পাথর, এই সমস্ত ছিল, কিন্তু মশলাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ব্যবসা বাণিজ্যের জন্য এই সময়। আর সেই ব্যবসাটা এরা ইন্দোনেশিয়া থেকে করতো, ভারত থেকে করতো না, এর আগের স্লাইডেই বললাম। তো
ভারত থেকে যেহেতু করতো না, তাদের ভারতের কি ব্যবসা রয়েছে অতটা মাথা ঘামানোর প্রয়োজন ছিল না, তারা ইন্দোনেশিয়ার উপর ফোকাস করে এবং ব্রিটিশরা মেনলি ভারতের উপর ফোকাস করে। তো ডাচদের সঙ্গে ইংরেজদের পরপর কয়েকটা যুদ্ধ হয়। 1652 থেকে 1664 খ্রিস্টাব্দের মধ্যে হয় ফার্স্ট অ্যাংলো ডাচ ওয়ার। এদের মধ্যে যে যুদ্ধটা সেটাকে অ্যাংলো ডাচ ওয়ার বলা হচ্ছে, মানে ইঙ্গো ডাচ যুদ্ধ। ফার্স্ট যুদ্ধ হয় 1652 থেকে 1664, 1665 থেকে 1667 সেকেন্ড ওয়ার হয় এবং 1672 থেকে 1674 মধ্যে থার্ড ওয়ার হয়। আগের স্লাইডে যদি আমি যাই তাহলে একটা জিনিস দেখতে পাবো যে 1667 খ্রিস্টাব্দে এদের মধ্যে সন্ধি হয়েছিল, অর্থাৎ 1667 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো ডাচ যুদ্ধ হয় এবং তারপরে এই সন্ধিটা হয়েছিল। তার আগে অলরেডি দুটো ইঙ্গো ডাচ যুদ্ধ হয়ে গেছে। সেকেন্ড যুদ্ধের পরে গিয়ে এই সন্ধিটা হয়, কিন্তু সেই সন্ধিটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, কারণ 1672 খ্রিস্টাব্দে আবার একটা যুদ্ধ শুরু হয়, যেটা হচ্ছে থার্ড অ্যাংলো ডাচ ওয়ার। 1674 খ্রিস্টাব্দ অব্দি হয় এবং এই যুদ্ধটা একদম নির্ণায়ক যুদ্ধ ছিল। ফাইনাল ফল এখান থেকেই আসে। এই জায়গাতে একটা খুব ইম্পর্টেন্ট যুদ্ধ হয়, মানে এই যুদ্ধগুলো যে অ্যাংলো ডাচ ওয়ার যেগুলো হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি বেশ কিছু যুদ্ধের সমন্বয়, মানে বিভিন্ন জায়গায় ইংরেজরা এবং ডাচরা লড়াই করছে, সব যুদ্ধগুলোকে একত্রিতভাবে এই সময়ের মধ্যে যে কটা যুদ্ধ হচ্ছে সব কটাকে একত্রিতভাবে অ্যাংলো ডাচ ওয়ার বলা হচ্ছে। এই থার্ড অ্যাংলো ডাচ ওয়ারের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম ব্যাটেল অফ বিদারা, বা এটার আরো একটা নাম রয়েছে ব্যাটেল অফ হুগলি, আবার অনেকে এটাকে ব্যাটেল অফ চিনচুরা বলছে। একই যুদ্ধ। যদি এই তিনটে নামের মধ্যে কোনো একটা পরীক্ষা আসে বুঝবে এই যুদ্ধটার কথাই বলা হচ্ছে। এই যুদ্ধটা হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। 1759 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এই ব্যাটেল অফ হুগলি বা ব্যাটেল অফ বিডারা বা ব্যাটেল অফ চিনচুরা এই যুদ্ধটা হয় এবং এই যুদ্ধে ইংরেজরা ডাচদের একদম বাজেভাবে পরাজিত করে এবং এই যুদ্ধটায় পরাজিত হওয়ার পরে মোটামুটি ডাচরা বুঝে যায় যে তাদের আর কিছু করার নেই, কারণ ইয়ারটা ইম্পর্টেন্ট 1759। ঠিক এর 2 বছর আগে 1757 খ্রিস্টাব্দে একটা নির্ণায়ক যুদ্ধ ইংরেজরা করে ফেলেছে, যেটা হচ্ছে পলাশির যুদ্ধ। এবং পলাশির যুদ্ধ জয়লাভ করার পর তারা পুরো বাংলা অঞ্চলের উপর একচ্ছত্র অধিকারী হয়ে যায় এবং যখনই এই ঘটনাটা ঘটে ডাচরা বুঝে যায় যে তাদের আর কিছু করা সম্ভব নয়, কারণ যখনই ইংরেজরা বাংলা দখল করে নেয় তারা হিউজ প্রফিট করতে শুরু করে। শুধুমাত্র ব্যবসার থেকে প্রফিট নয়, বাংলার যে শাসক এই সময় ছিল, যে বাংলার নবাব, তার কাছ থেকে প্রচুর টাকা তারা আদায় করতে থাকে, অন্যান্য উপায়ে অনেক টাকা তারা আদায় করতে থাকে এবং এই সমস্ত অর্থের বিনিময়ে ইংরেজ কোম্পানি আজকে প্রচন্ড শক্তিশালী হয়ে যায়। তো 1759 খ্রিস্টাব্দে ফাইনালি এই বিডারার যুদ্ধের মাধ্যমে ডাচদের এই মানে ভারত বা এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বা তাদের কুঠি নির্মাণ সমস্তভাবে বন্ধ হয়ে যায়। দ্য ডাচ আর নট মাচ ইন্টারেস্টেড ইন এম্পায়ার বিল্ডিং ইন ইন্ডিয়া। ডাচদের কিন্তু ব্রিটিশদের মতো বা এরপরে যখন ফরাসিরা আসবে তাদের মতো এইরকম অভিসন্ধি ছিল না যে তারা ভারতের জায়গা দখল করবে, ভারতের শাসক হয়ে বসবে। তাদের মেন উদ্দেশ্যই ছিল ব্যবসা করব, প্রফিট করব, চলে যাব। এবং তার মধ্যেও তাদের মেন লক্ষ্য ছিল ইন্দোনেশিয়ার সঙ্গে ব্যবসা। ভারতের সঙ্গে ব্যবসায় তাদের অত ইন্টারেস্ট ছিল না। হ্যাঁ, ভারত থেকে ব্যবসা যতদিন তারা করতে পেরেছে খুব ভালোভাবে করেছে, যখন দেখছে যে হচ্ছে না বাদ দাও বলে তারা ইন্দোনেশিয়ায় চলে গেছে। তো এই সমস্ত দেখে তারা ফাইনালি এই বিডারার যুদ্ধের মাধ্যমে ভারত ত্যাগ করে, সমস্ত তাদের যা কুঠি ছিল সেগুলো সব ইংরেজদের বিক্রি করে দেয় এবং দিয়ে তারা শুধুমাত্র ইন্দোনেশিয়ার ব্যবসার উপরে নজর দিতে শুরু করে। তো এই অবধি ছিল ডাচদের যে ইতিহাস, ডাচরা কিভাবে ভারতে কি কি কাজ করেছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। এর পরের দিন আমরা ইংরেজদের সম্পর্কে দেখব এবং এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমি এর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যদি তোমাদের দরকার হয় ডাউনলোড করে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।